আমাদের নেক্সট চ্যাপ্টার হলো উদ্ভিদ প্রজনন। তো এখন এইচএসসি 25 যারা, তাদের তো এই চ্যাপ্টারটা শর্ট সিলেবাসে নাই, তার মানে কি এইচএসসিতে এই চ্যাপ্টারটা অ্যাপিয়ার করতে হবে না। তাহলে যারা ফিউচারে ফুল সিলেবাসের ওপর পরীক্ষা দিবে তারা কিন্তু আমার এই ভিডিওটা দেখে এইচএসসিতে তোমরা কাজে লাগাইতে পারো। বাট যদি শুধুমাত্র ফিউচারে যারা ফুল সিলেবাসে দিবে তাদের জন্য যদি ভিডিওটা হয়, তাহলে আমি কেন এখন বানাচ্ছি, তাই না? তাহলে আমার এই চ্যাপ্টারটা এখন বানানোর পেছনে কারণ হচ্ছে এইচএসসিতে যে এমসিকিউগুলো আসছে অবশ্যই ইম্পর্টেন্ট এমসিকিউগুলো আসছে। অ্যান্ড তোমরা যারা যেখানে অ্যাডমিশন টেস্টে তোমরা অ্যাপিয়ার করবে এই চ্যাপ্টার থেকে তোমাদের এই কয়েকটা কোশ্চেন যদি তোমরা জানো তাহলে ইম্পর্টেন্টগুলো তোমরা মার্ক করে নিতে পারবা। ঠিক আছে, এই কয়টা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন। টোটাল হচ্ছে 56-56টা মতন কোশ্চেন আছে। তো এই কোশ্চেনগুলো আমরা সলভ করব কেন? আমাদের অ্যাডমিশনের জন্য। আর ভবিষ্যতে যারা ফুল সিলেবাসে পরীক্ষা দেবে এইচএসসি, তারা বোথ এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন দুইটার জন্য তোমরা প্রিপারেশন নিতে পারবা এই চ্যাপ্টার থেকে। তো চলো আমরা এই চ্যাপ্টারটা শুরু করি। দেখো প্রথমে কি বলছে, সপুষ্পক উদ্ভিদের একটি পরাগরেণু থেকে কতটি পুংগ্যামেট সৃষ্টি হয়। দেখো একটা পরাগরেণু থেকে কয়টা পুংগ্যামেট সৃষ্টি হয়। তো এই যে পুংগ্যামেট যে সৃষ্টি হইতেছে এটা কি সপুষ্পক উদ্ভিদ, তাই না? একটা উন্নত উদ্ভিদ কোষে। তাহলে এখানে কি হবে, অবশ্যই মিওসিসের মাধ্যমে গ্যামেটটা তৈরি হবে, মিওসিসের মাধ্যমে তৈরি হবে। আচ্ছা, যদি মিওসিসের মাধ্যমে তৈরি হয়, আমরা জানি একটা থেকে কয়টা তৈরি হয়, 4টা তৈরি হয়, তাই না? তাহলে এখানে কি বলছে, একটা পরাগরেণু থেকে কয়টা তৈরি হবে, তাহলে 4টা পুংগ্যামেট সৃষ্টি হবে। খুবই সহজ বিষয়টা। এরপর দেখো এটা, দেখো 4টি পরাগ মাতৃকোষ থেকে মিওসিস বিভাজনের পর কতটি পরাগরেণু তৈরি হবে। এখন আমরা দেখলাম কি একটা থেকে তৈরি হয় 4টা, তাহলে 4টা থেকে কয়টা হবে, 4 এ 4 16টা, তাই না? একটা থেকে তৈরি হয় কয়টা, 4টা, তাহলে 4টা থেকে কয়টা তৈরি হবে, 4টা থেকে তৈরি হবে 16টা। আচ্ছা, এরপরে বৃদ্ধিরত পরাগরেণুর পুষ্টি সরবরাহ করে কোনটা? যে পরাগরেণু যেটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে সেটাতে কে পুষ্টি সরবরাহ করে? আচ্ছা, এখান থেকে আমরা দুইটা কোশ্চেন বা দুইটা এমসিকিউ আমরা জেনে নেব। একটা হচ্ছে বৃদ্ধিরত পরাগরেণুতে পুষ্টি সরবরাহ করে ট্যাপেটাম, কিন্তু ভ্রূণে তোমার কে পুষ্টি সরবরাহ করে? ভ্রূণে পুষ্টি সরবরাহ করে হচ্ছে নিউসেলাস। তাহলে দেখছো, তাহলে কাকে পুষ্টি সরবরাহ করতেছে এটা কিন্তু আলাদা। মানে তোমার যে বৃদ্ধিরত পরাগরেণুকে পুষ্টি সরবরাহ করে ট্যাপেটাম, আর ভ্রূণকে পুষ্টি সরবরাহ করে নিউসেলাস। দুইটা কিন্তু আলাদা তথ্য। আমরা কোশ্চেন যখন অ্যান্সার করব আমরা কিন্তু দেখে অ্যান্সার করবো যে কোশ্চেনে কি চাইছে। এরপর দেখো, নিচের কোন ধরনের কোষে মিওসিস কোষ বিভাজন সংঘটিত হয়? দৈহিক কোষ, পরাগরেণু, জনন কোষ নাকি পরাগ মাতৃকোষ? এই যে পরাগ মাতৃকোষে তারপর মিওসিস হয়, মিওসিস হয়ে 4টা তোমার তৈরি হয়, তাই না? পরাগ মাতৃকোষ। এরপর দেখো, একটি পরাগথলিতে 25টি রেণু মাতৃকোষ থাকলে মিওসিস বিভাজনের পর কতটি পরাগরেণু তৈরি হবে? দেখো রেণু মাতৃকোষ মানে পরাগ মাতৃকোষ যেটা বলো না কেন, টোটাল কয়টা আছে? 25টা আছে। একটা থেকে তৈরি হয় কয়টা? 4টা। 25টা থেকে কয়টা তৈরি হবে? 100টা। খুবই ইজি বিষয়টা, 25টা থেকে তৈরি হবে 100টা। এরপরে ভ্রূণকে পুষ্টি দান করে, ওই যে একটু আগে আমরা দেখলাম, তাই না? তোমার যে বৃদ্ধিরত পরাগরেণু একে পুষ্টি দিচ্ছে ট্যাপেটামটা বিগলিত হয়ে পুষ্টি দেয়, ঠিক আছে? আর তোমার ভ্রূণকে পুষ্টি দেয় কে? ভ্রূণকে পুষ্টি দেয় নিউসেলাস। এখানে দেখো আছে ট্যাপেটাম, এই ট্যাপেটামটা বিগলিত হয়ে পুষ্টি দেয় কাকে? পরাগরেণুকে, বৃদ্ধিরত পরাগরেণু মনে রাখলেই হবে। আচ্ছা, আর নিউসেলাসটা কাকে পুষ্টি দেয়? নিউসেলাসটা পুষ্টি দেয় তোমার ভ্রূণকে। এরপর গর্ভযন্ত্রের উপাদান হলো, আচ্ছা গর্ভযন্ত্র জিনিসটা কি? গর্ভযন্ত্র হচ্ছে তোমার যে ডিম্বকরন্ধ্র যেখানে আছে, ওই ডিম্বকরন্ধ্রের ওই সাইডে, ডিম্বকরন্ধ্রের ওইখানে 3টা তোমার একসাথে নিউক্লিয়াস থাকে, বুঝছো? মাঝখানেরটা একটু বড় হয়, তাহলে যেটা বড় হয় সেটার নাম কি? সেটার নাম হচ্ছে ডিম্বাণু। আর দুই সাইডের এই যে দুইটা, এই দুইটার নাম হচ্ছে তোমার সহকারী কোষ। এই ডিম্বাণু এবং সহকারী কোষ, এই মানে অ্যাজ আ হোল ডিম্বাণু এবং সহকারী কোষ মিলে কি তৈরি করে? গর্ভযন্ত্র তৈরি করে। এবং গর্ভযন্ত্রের অবস্থান কোথায়? যেদিকে ডিম্বকরন্ধ্র থাকে সেদিকে।
তাহলে ডিম্বকরন্ধ্রের দিকে। ঠিক আছে, আমরা ডিম্বকরন্ধ্র লিখলাম, ডিম্বকরন্ধ্র দিয়ে আমরা বুঝতে পারবো যে ডিম্বকরন্ধ্রের দিকে গর্ভযন্ত্রের অবস্থান। আচ্ছা, তাহলে এখানে কি গর্ভযন্ত্রের উপাদান কি? একটা হচ্ছে ডিম্বাণু আর একটা হচ্ছে সহকারী কোষ। এই যে সহকারী কোষ। ডিম্বাণু যন্ত্র কত নিউক্লিয়াস বিশিষ্ট? তাহলে কত নিউক্লিয়াস? একটু আগে আমরা দেখলাম 3টা নিউক্লিয়াস থাকে, তাই না? 3টা, একটা হচ্ছে ডিম্বাণু আর বাকি 2টা হচ্ছে সহকারী কোষ, দুই পাশে থাকে। আচ্ছা, অধিকাংশ উদ্ভিদের ডিম্বক কোন ধরনের? অধিকাংশ উদ্ভিদের ডিম্বক কোন ধরনের? আচ্ছা, এখন ডিম্বক যেটা, ডিম্বক হচ্ছে অধোমুখী আছে, তারপর হচ্ছে ঊর্ধ্বমুখী আছে, মানে ডিম্বক রন্ধ্র যেটা, ডিম্বক রন্ধ্রের অবস্থানের ওপর এটা আসলে প্রকারভেদ করা হয়েছে। ঠিক আছে, ঊর্ধ্বমুখীতে কি তোমার ডিম্বক রন্ধ্রটা উপরের দিকে মুখ করে থাকবে, আর অধোমুখীতে কি ডিম্বক রন্ধ্রটা নিচের দিকে মুখ করে থাকবে। তো বেশিরভাগ আবৃতবীজী উদ্ভিদে কি দেখা যায়? এই অধোমুখীটা দেখা যায়। তার মানে কি তোমার ডিম্বক রন্ধ্র যেটা, ডিম্বক রন্ধ্র কোন দিকে মুখ করে থাকবে? ডিম্বক রন্ধ্র মুখ করে থাকবে হচ্ছে নিচের দিকে। ঠিক আছে, এই জন্য এটার নাম কি হয়েছে? অধোমুখী। আচ্ছা, সরিষাতে নিম্নলিখিত কোন প্রকারের ডিম্বক দেখা যায়? সরিষা। এখন সরিষাতে ডিম্বক কোনটা দেখা যায়? সরিষাতে দেখা যায় হচ্ছে বক্রমুখী। এটা কেমন মনে রাখবো আমরা? হ্যাঁ, সরিষা দেখো, সরিষা একটু সরিষা নামটা একটু মানে মেয়েদের নামের সাথে যাইতেছে, তাই না? এটা কোনো পুরুষের নামের সাথে যাওয়া সম্ভবই না। তো মেয়েদের মন একটু বাঁকা হয়, পেঁচানো হয়। তো সরিষা কি? সরিষা হচ্ছে বক্রমুখী। বক্রমুখী ডিম্বক কোথায় দেখা যায়? সরিষাতে দেখা যায়। আচ্ছা, মনস্পরিক প্রক্রিয়ায় কত শতাংশ উদ্ভিদের ভ্রূণথলি গঠিত হয়? আচ্ছা, এই কোশ্চেনটা কীরকম? এই কোশ্চেনটা হচ্ছে তোমার যে স্ত্রী রেণু, কয়টা স্ত্রী রেণু তোমার হচ্ছে উদ্ভিদের ভ্রূণথলি গঠন করতেছে, এটার উপর ভিত্তি করে কয়েকটা প্রকার আছে। একটা হচ্ছে মনস্পরিক, তারপর হচ্ছে বাইস্পরিক। ঠিক আছে, আচ্ছা, তো আমরা হচ্ছে জিনিসটা কি এটা বুঝি তাইলে হবে আমাদের। মনস্পরিক মানে কি? এখানে একটা স্ত্রী রেণু কি তৈরি করছে? ভ্রূণথলি গঠন করছে। ঠিক আছে, একটা স্ত্রী রেণু কি গঠন করছে? ভ্রূণথলি গঠন করছে। এখন কয়টা স্ত্রী রেণু ভ্রূণথলি গঠন করে, এটার ভিত্তিতেই কিন্তু এই প্রকারভেদটা। ঠিক আছে, এখন মনস্পরিক যেহেতু চাইছে, মনস্পরিক জিনিসটাকে আমরা বুঝলাম যে একটা স্ত্রী রেণু তোমার পুরো ভ্রূণথলিটা গঠন করছে। তো এটা কত পার্সেন্টে দেখা যায়? 75% দেখা যায়। আচ্ছা, তারপরে কি ত্রিমিলন প্রক্রিয়ায় নিচের কোনটির সাথে সম্পর্কিত? ত্রিমিলন প্রক্রিয়াটা, আচ্ছা, একটা হচ্ছে গৌণ নিউক্লিয়াস, সহকারী নিউক্লিয়াস, তারপরে হচ্ছে তোমার ডিম্বাণু, তারপর হচ্ছে প্রতিপাদ কোষ। আচ্ছা, এই যে ত্রিমিলন যে প্রক্রিয়াটা, ত্রিমিলন প্রক্রিয়াটা কি আসলে? ত্রিমিলন প্রক্রিয়াটা তাহলে কি দেখো। আচ্ছা, এখানে আমরা জানি যে পুং গ্যামেট আসে হচ্ছে 2টা, তাই না? পুং গ্যামেট আসে কয়টা? 2টা। তোমার যে হচ্ছে নালিকা, জনন নালিকা আছে, ওই দিকটা পুং গ্যামেট আসে 2টা। একটা গ্যামেট তোমার কার সাথে মিলিত হয়? ডিম্বাণুর সাথে মিলিত হয়। তো ডিম্বাণুর সাথে যে মিলিত হয় ওইটাকে বলে সিনগ্যামি। ওটাকে কি বলা হয়? ওটাকে বলা হয় সিনগ্যামি। আর আরেকটা যে গ্যামেট আসছে, ওই গ্যামেটটা কার সাথে মিলিত হয়? ওই গ্যামেটটা মিলিত হচ্ছে গৌণ নিউক্লিয়াসের সাথে, সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াসের সাথে। দিয়ে কি তৈরি করে? তোমার সেকেন্ডারি বা গৌণ, এটা কি? নিউক্লিয়াস। এটা কত এন বিশিষ্ট? এটা হচ্ছে তোমার 2n বিশিষ্ট। এটার সাথে কে যোগ হবে? এটার সাথে যোগ হবে তোমার এই যে মেল গ্যামেট। ঠিক আছে, মেল গ্যামেট বা পুং গ্যামেট, যেটাই বলি না কেন। তো এই পুং গ্যামেটের তোমার ক্রোমোজোম সংখ্যা তো n, তাই না? এই যে 2n আর n মিলিত হয়ে কি তৈরি করে? 3n তৈরি করে। ঠিক আছে, 2n এবং n মিলিত হয়ে কি তৈরি করে? 3n তৈরি করে। এটাকে বলা হচ্ছে ত্রিমিলন। আচ্ছা, এরপর আসি আমরা আবৃতবীজী উদ্ভিদের ডিম্বাণুর সাথে পুং গ্যামেটের মিলনকে কি বলে? আচ্ছা, আমরা দেখলাম পুং গ্যামেট আসে কয়টা জানো? পুং গ্যামেট আসে কয়টা? 2টা। খুবই ভালোভাবে মনে রাখবা, পুং গ্যামেট আসে কয়টা? 2টা। আচ্ছা, এখন পুং গ্যামেট আসে 2টা, একটা মিলিত হয় কার সাথে? একটা মিলিত হয় ডিম্বাণুর সাথে। ডিম্বাণুর সাথে যে মিলিত হয় এটাকে বলা হয় সিনগ্যামি। এটাকে বলে কি? সিনগ্যামি। আচ্ছা, আরেকটা যে গ্যামেট আসে, মেল গ্যামেট আসে, সেটার কি হয় তাহলে? সেটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াস, এটার সাথে মিলিত হয়, দিয়ে তোমার ত্রিমিলন
তৈরি করে, ঠিক আছে। আচ্ছা ওটাই পরবর্তীতে তোমার শস্য বা এন্ডোস্পার্ম এটা তৈরি করে। আচ্ছা এখন দেখো তাহলে আবৃতবীজী উদ্ভিদের পুংগ্যামেট কার সাথে মিলিত হয়েছে? ডিম্বাণুর সাথে মিলিত হয়েছে। তাহলে এটাকে কি বলে? এটাকে বলা হয় সিনগ্যামি। আচ্ছা ভ্রূণথলিতে একটা পুংগ্যামেট ও একটা ডিম্বাণুর মিলনকে কি বলে? আবার ওই জিনিসটাই সিনগ্যামি বলে, একই। আচ্ছা নিচের কোনটি ডিপ্লয়েড কোষ? একটা হচ্ছে স্পোর, ডিম্বাণু, পরাগরেণু। দেখো ডিম্বাণু তো হ্যাপ্লয়েড, এন ক্রোমোজোম থাকে। পরাগরেণু তো পরাগ মাতৃকোষ থেকে উৎপন্ন হয় কিসের মাধ্যমে? মিওসিসের মাধ্যমে। তাহলে এখানেও এন থাকে। স্পোর তোমার হচ্ছে মাতৃকোষ থেকে স্পোরিক মিওসিসের মাধ্যমে স্পোর তৈরি হয়। তো এটাও তোমার হ্যাপ্লয়েড। তো ডিপ্লয়েড কোনটা? যে স্পোর যেটা মানে জাইগোটের তোমার ডিপ্লয়েড। শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত? এটা আমরা জানি, একটু আগে দেখলাম 3n দেখলাম, তাই না? সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াস এটার সাথে মেল গ্যামেট বা পুং গ্যামেট এটা মিলিত হয়ে কি তৈরি করে? 3n তৈরি করে, এটা আমরা দেখছি। আচ্ছা এন্ডোস্পার্ম নিঃশেষ হয় কি উৎপন্ন হয়? আচ্ছা এন্ডোস্পার্ম যেটা, এটা কি? এন্ডোস্পার্মটা হচ্ছে শস্য। এন্ডোস্পার্মটাই কি? এন্ডোস্পার্মটা হচ্ছে শস্য। তাহলে এন্ডোস্পার্ম শস্য যদি নিঃশেষ হয়ে যায় তাহলে কি তৈরি হবে? সস্যল বীজ নাকি অসস্যল বীজ? অসস্যল বীজ উৎপন্ন হবে। খুব ইজি বিষয়টা। এন্ডোস্পার্ম এটা হচ্ছে শস্য, তাহলে এন্ডোস্পার্ম যদি নিঃশেষ হয়ে যায় কি উৎপন্ন হবে? অসস্যল বীজ উৎপন্ন হবে। আচ্ছা নিষেকের পর গর্ভাশয় কিসে পরিণত হয়? দেখো গর্ভাশয় কিসে পরিণত হয়? গর্ভাশয় আসলে এই যে ফলে পরিণত হয়, বুঝছো? গর্ভাশয় কিসে পরিণত হয়? ফলে পরিণত হয়। এখন বাকি কি কি আছে একটু দেখি আমরা। বাকি এই যে দেখো বীজ কি? বীজটা হচ্ছে ডিম্বক। ডিম্বক থেকে তোমার কি তৈরি হয়? বীজ তৈরি হয়। এই যে ডিম্বক থেকে বীজ তৈরি হচ্ছে। তারপর হচ্ছে ভ্রূণ, কি থেকে তৈরি হয়? ডিম্বাণু থেকে তোমার কি তৈরি হয়? ভ্রূণ তৈরি হয়। ডিম্বাণু এটা মিলিত হয়ে মানে পুংগ্যামেটের সাথে মিলিত হয়ে এরপরে কি তৈরি করে? ভ্রূণ তৈরি করে। আর গর্ভাশয় কিসে পরিণত হয়? ফলে পরিণত হয়। যারা এবার অ্যাডমিশন দিবা ফার্স্ট টাইমার বা সেকেন্ড টাইমার সবার জন্য কিন্তু এই চ্যাপ্টারটা কাজে লাগবে। এই চ্যাপ্টারের এমসিকিউগুলো তোমরা যদি আমার সাথে সাথে একটু সলভ করে ফেলো, এগুলো তো অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, তার সাথে তো আমরা অনেক এক্সট্রা জিনিসও শিখে ফেলতেছি, তাই না? তো অবশ্যই তোমাদের এটা কাজে লাগবে, তোমাদের এটা বৃথা হবে না। তো যারা ক্লাস দেখতেছো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করবে বিষয়টা যে এই চ্যাপ্টারটা যদি ক্লাস করি তাহলে আমাদের কোনো লস হইতেছে না এইচএসসিতে না থাকলেও, ঠিক আছে? আর যারা সেকেন্ড টাইমার তাদের তো এইচএসসি নাই, তারপরেও তাদের উপকারে আসবে। কোথায়? অ্যাডমিশনে। নিষেকের পর ডিম্বকের পরিবর্তিত রূপ কোনটা? এখানে কি বলছে? ডিম্বক। একটু আগে আমরা দেখলাম ডিম্বক কিসে পরিণত হয়? বীজে পরিণত হয়। আচ্ছা নিষেকের পর ডিম্বক কিসে পরিণত হয়? আবার বীজে পরিণত হয়, একই কথা। নিষেকের পর ডিম্বাণু কিসে পরিণত হয়? একটু আগে আমরা দেখলাম ডিম্বাণু কিসে পরিণত হয়? ভ্রূণে পরিণত হয়। ডিম্বাণু পুংগ্যামেটের সাথে মিলিত হয় কি তৈরি করে? ভ্রূণ তৈরি করে। আচ্ছা মানে পরবর্তীতে আর কি। নিষেকের পর সেকেন্ডারি নিউক্লিয়াস পরিবর্তিত হয়ে কি তৈরি করে? সেকেন্ডারি নিউক্লিয়াস কি তৈরি করে? শস্য তৈরি করে, ঠিক আছে? সেকেন্ডারি নিউক্লিয়াস পুংগ্যামেটের সাথে মিলিত হয় ত্রিমিলন যেটা কি তৈরি করে? শস্য তৈরি করে। আচ্ছা নিষেকের পর কোনটি বীজে পরিণত হয়? ডিম্বক। দেখছো আমরা ওইটুকু জাস্ট একটু কয়েকটা মানে একটা এমসিকিউ সলভ করছি, ওই একটা এমসিকিউ যে ইনফরমেশন ওইখান থেকে আমরা কত কিছু দেখতে পারতেছি, মানে কত কিছু আমরা পাইতেছি। নিচের কোনটির মিলন ক্যারিওগামী? আচ্ছা ক্যারিও মানে কি? ক্যারিও মানে হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে? তাহলে নিউক্লিয়াসের মিলনকে কি বলে? ক্যারিওগামী বলে। এখান থেকে আরেকটা প্রসেস আছে যেটা আমরা সেল ডিভিশন বা কোষ বিভাজন চ্যাপ্টারটাতে পড়েছি। কি পড়েছি? ক্যারিওকাইনেসিস পড়েছি। ক্যারিওকাইনেসিসটা কি? ক্যারিওকাইনেসিস হচ্ছে তোমার নিউক্লিয়াসের বিভাজন। আর ক্যারিওগামিটা কি? ক্যারিওগামি হচ্ছে নিউক্লিয়াসের মিলন। একটা হচ্ছে বিভাজন আর একটা হচ্ছে মিলন, দুইটার মধ্যে পার্থক্য আশা করি সবাই ধরতে পারছো। নিচের কোনটি মূলের মাধ্যমে বংশ বিস্তার করে? কিসের মাধ্যমে? মূলের মাধ্যমে বংশ বিস্তার করে, তাই না? এখন মূলের মাধ্যমে কয়েকটা তোমার হচ্ছে উদ্ভিদ বংশ বিস্তার করে, আমরা একটু দেখে নিই কী কী আছে। একটা হচ্ছে তোমার মিষ্টি আলু, তারপর হচ্ছে ডালিয়া, তারপর হচ্ছে পটল, আরও দু একটা বই আছে। তো মেনলি হচ্ছে মিষ্টি আলু, ডালিয়া, পটল, আমাদের এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, মিষ্টি আলু এবং ডালিয়া।
এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট। এই দুইটা কিসের মাধ্যমে বংশ বিস্তার করে? মূলের মাধ্যমে বংশ বিস্তার করে। ঠিক আছে, এখানে কি চাইছে দেখো, এই যে মিষ্টি আলু মূলের মাধ্যমে বংশ বিস্তার করে। আমরা দুইটা মানে এক্সাম্পল সব থেকে বেশি মনে রাখবো, একটা কি, একটা হচ্ছে মিষ্টি আলু আর একটা হচ্ছে ডালিয়া। ঠিক আছে, এই দুইটা মূলের মাধ্যমে বংশ বিস্তার করে। এরপরে দেখি আমরা নিচের কোনটিতে মূলের মাধ্যমে অঙ্গজ জনন হয়? মূলের মাধ্যমে দেখো, এই যে ডালিয়া, ডালিয়া হচ্ছে মূলের মাধ্যমে। আচ্ছা, নিচের কোন উদ্ভিদটি মূল দ্বারা বংশবৃদ্ধি করে? আজ আবার দেখো ডালিয়া। তাহলে দেখছো আমি তোমাকে বলে দিয়েছিলাম যে মিষ্টি আলু এবং ডালিয়া এই দুইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তোমার যদি কিচ্ছু মনে না থাকে তাহলে এই দুটো এক্সাম্পলটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, মিষ্টি আলু এবং ডালিয়া মূলের মাধ্যমে। এখন দেখো কাণ্ড দ্বারা বংশবৃদ্ধি করে কোনটা? এই যে এখানে কাকরোল, ডালিয়া, পটল এগুলো যেগুলো আছে এগুলো সবগুলোই মূলের মাধ্যমে করে। ঠিক আছে, এগুলো সবগুলো মূলের মাধ্যমে করে। আমরা যদি ওটার অ্যান্সার জানি তারপর আমরা বের করতে পারি যে ওল কচু যেটা আছে, ওল কচু হচ্ছে কাণ্ডের মাধ্যমে বংশবৃদ্ধি করে। শুধু কি আমাদের এটা জানলে হবে? শুধু আর কোনো কয়েকটা এক্সাম্পল জানতে হবে না। আর এটা হচ্ছে তোমার আদা। আদা আদা হচ্ছে তোমার কিসের মাধ্যমে? কাণ্ড দ্বারা বংশবৃদ্ধি করে। আরেকটা আছে, সেটা কি? গোল আলু। দেখো দুইটার মধ্যে কিন্তু আলু দেখলে যে আমি মানে একদম দাগায় ফেললাম, কয়ে গোল আলু আছে, মানে আলু আছে, আমরা দাগায় ফেললাম, কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করলাম না। তাহলে তোমরা কি করবা? তোমরা জেনে শুনে মানে কনফিডেন্টলি ভুল করে আসবা। ঠিক আছে, মিষ্টি আলু যেটা আমরা একটু আগে দেখছি, মিষ্টি আলু যেটা সেটা কি? মূল। আর গোল আলু যেটা সেটা কি? কাণ্ড। ঠিক আছে, দুইটা কিন্তু আলাদা। তাহলে ওল কচু, আদা, গোল আলু এটা কোথায়? এটা হচ্ছে তোমার কাণ্ডে। এখন পার্থক্যটা আরেকবার লিখে দিই, আরেকবার ভালোভাবে কানে ঢুকায় নাও। একটা হচ্ছে মিষ্টি আলু, আর এটা কি? আর একটা হচ্ছে গোল আলু। মিষ্টি আলু কিসের মাধ্যমে? মিষ্টি আলু তোমার হচ্ছে মূলের মাধ্যমে। গোল আলু কিসের মাধ্যমে? কাণ্ডের মাধ্যমে। ঠিক আছে, মিষ্টি মূল, মিষ্টি মূল, মিষ্টি মূল। ঠিক আছে, মনে রাখতে পারো। এরপরে দেখো গোল আলুর অঙ্গজ বংশবৃদ্ধি কিসের মাধ্যমে? যে কাণ্ডের মাধ্যমে, একটু আগে আমরা দেখলাম। এরপরে গোল আলুর অঙ্গজ আবার একই কথা, এটা কি? এটা হচ্ছে কাণ্ড। ঠিক আছে, মিষ্টি আলু কি? মিষ্টি আলু হচ্ছে মূল। নিচের কোনটি কাণ্ডের মাধ্যমে জনন সম্পন্ন করে? কাণ্ডের মাধ্যমে কোনটা করে দেখো তো, এখানে দেওয়া আছে যে একটু আগে আমরা দেখছি আদা। ঠিক আছে, এই যে কাকরোল এবং পটল এটা কি? এটা হচ্ছে মূলের মাধ্যমে করে। আদা হচ্ছে কাণ্ডের মাধ্যমে করে। পাথরকুচি কিসের মাধ্যমে করে? পাতার মাধ্যমে করে। আমরা বাকিগুলোও একটু জেনে নিলাম। এরপর নিম্নের কোনটি পাতার মাধ্যমে জনন সম্পন্ন করে? একটু আগে দেখলাম পাতার মাধ্যমে কে? পাথরকুচি। ঠিক আছে, মিষ্টি আলু কিসের মাধ্যমে? মূলের মাধ্যমে। আদা এবং পটল কিসের মাধ্যমে? মূলের মাধ্যমে। আদা কিসের মাধ্যমে? কাণ্ডের মাধ্যমে। আচ্ছা, এরপর দেখো স্টক ও সায়ন শব্দটা নিচের কোনটির ক্ষেত্রে প্রযোজ্য? আচ্ছা, স্টক কি সায়ন কি দুইটা আমরা জিনিস দেখব, বাট এটা কিসের সাথে সম্পর্কিত? গ্রাফটিং বা জোড় কলমের সাথে সম্পর্কিত। ঠিক আছে, জোড় কলম। তাহলে জোড় কলম জিনিসটা কি? জোড় কলম হচ্ছে তোমার এক প্রকারের কলম প্রক্রিয়া, যেখানে একটা পার্ট, মনে করো আমার যে গাছটা, আমার গাছটাতে একটা উন্নত বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, এটার হচ্ছে তোমার ফলটা অনেক বেশি টেস্টি হয়। মনে করো আমার বড়ই যে গাছটা আছে এটার ফলটা বা আমার বড়ইটা অনেক বেশি টেস্টি হয়। এখন তোমার বড়ই গাছের যে বড়ইটা এটা অত বেশি টেস্টি হয় না। তখন তুমি কি করলা? আমার গাছের একটা ডাল কেটে নিয়ে যেয়ে তোমার গাছে লাগাইলা। ঠিক আছে, কেন তোমার গাছের সাথে জোর করলা? যাতে আমার এই ডালটা তোমার ওইখানে বৃদ্ধিপ্রাপ্ত হয়, আমার গাছে যে বড়ইটা হইতো সেটা যাতে তোমার গাছে হয়। ঠিক আছে, এটা হচ্ছে গ্রাফটিং বা জোর কলম। এখন দেখো এখানে স্টক আর সায়ন দুইটা শব্দ আছে। এখন সায়ন জিনিসটা কি? সায়ন মানে হচ্ছে যে অংশটাকে বিচ্ছিন্ন করা হয় বা আলাদা করা হয়, বিচ্ছিন্ন অংশ। আমার গাছ থেকে যে ডালটা নেওয়া হলো সেটা হচ্ছে তোমার সায়ন। ঠিক আছে, এটা হচ্ছে বিচ্ছিন্ন অংশ। স্টকটা কি? স্টকটা হচ্ছে যে গাছে জোড়টা লাগানো হয়, মানে তোমার যে গাছ, তোমার গাছটাতে তুমি তো সায়ন বা বিচ্ছিন্ন অংশটাকে জোড় লাগাচ্ছ, তাই না? তো তোমার গাছ হচ্ছে স্টক, এটা লিখলাম না, তোমার গাছটা হচ্ছে স্টক। আচ্ছা, যা বলি যে গাছে সায়নটা জোড়া লাগানো হয়। যে গাছে সায়ন জোড়া
লাগানো হয়। ঠিক আছে, আচ্ছা এরপরে নিচের কোনটিতে সায়ন ও স্টক ব্যবহৃত হয়? এই যে একটু আগে দেখলাম গ্রাফটিং বা জোড় কলম। এরপরে কোনটিতে সায়ন ব্যবহৃত হয়? আবার দেখো এই যে জোড় কলম, তাই না? কলম উল্লেখ নাই ছিল না, বাট আমরা জানি জোড় কলম। এরপরে দেখো যে প্রক্রিয়ায় নিষেকবিহীন ভ্রূণ ও স্বাভাবিক বীজ সৃষ্টি হয় সেটি হলো, আচ্ছা কি বলছে? নিষেকবিহীন ভ্রূণ ও স্বাভাবিক বীজ সৃষ্টি হয়। আচ্ছা এই জিনিসটা কি, এই প্রক্রিয়াটা কি? এই প্রক্রিয়াটা হচ্ছে পার্থেনোজেনেসিস। আচ্ছা তাহলে এখানে কি ঘটতেছে? এখানে তোমার নিষেক ছাড়াই ভ্রূণে উৎপাদিত হইতেছে কি? ডিম্বাণু। ডিম্বাণু যেটা আমরা জানি, ডিম্বাণুটা নিষেকের পরে, ডিম্বাণুটা কি হয়? নিষেকের পরে তোমার ভ্রূণে রূপান্তরিত হয়। এই যে ডিম্বাণুটা ভ্রূণে পরিণত হয়। তো এই যে ভ্রূণে পরিণত হওয়ার মধ্যে একটা প্রক্রিয়া আছে। কোন প্রক্রিয়ায় পরিণত হবে? নিষেকের মাধ্যমে হবে। ঠিক আছে, কিন্তু পার্থেনোজেনেসিসে এই যে তোমার নিষেক প্রয়োজন হয় না, নিষেক প্রয়োজন হয় না। সেটা কি তৈরি করে? তোমার ভ্রূণ তৈরি করে। ভ্রূণ প্লাস স্বাভাবিক বীজ সবই উৎপন্ন হয়। এটা হচ্ছে পার্থেনোজেনেসিস। আচ্ছা পার্থেনোজেনেসিস ঘটে কোন উদ্ভিদে? এটা ঘটে হচ্ছে লেবু, কমলা লেবু, এই উদ্ভিদগুলোতে পার্থেনোজেনেসিস ঘটে। লেবু, কমলা লেবু, বুঝছো, দুইটাতে লেবু যুক্ত আছে। এরপর দেখো যে প্রক্রিয়াটি নিষেক ক্রিয়া ছাড়া ডিম্বাণু থেকে কার্যক্রম ভ্রূণ উৎপন্ন হয়, মানে তোমার নিষেক ছাড়া ডিম্বাণু থেকে ভ্রূণ উৎপন্ন হয়, এটাই আমরা একটু আগে দেখলাম, তাই না? আচ্ছা এটা হচ্ছে তোমার পার্থেনোজেনেসিস। এটা কি থেকে উৎপন্ন হচ্ছে? ডিম্বাণু থেকে। কিন্তু এরকম যদি হয় যে শুক্রাণু থেকে বা মেল গ্যামেট থেকে উৎপন্ন হচ্ছে, এটাকে কি বলবো আমরা? এটাকে বলবো হচ্ছে আমরা অ্যান্ড্রোজেনেসিস। এটাকে কি বলবো? অ্যান্ড্রোজেনেসিস। ঠিক আছে, পুরুষ বা পুং গ্যামেট থেকে যখন আমরা তৈরি করব। নিষেক ব্যতীত ডিম্বাণু থেকে ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে? এই যে পার্থেনোজেনেসিস। শুক্রাণু থেকে, এই যে দেখো একটু আগে আমরা এটা দেখলাম, তাই না? শুক্রাণু থেকে যখন তৈরি হবে ওটাকে কি বলবো আমরা? অ্যান্ড্রোজেনেসিস বলবো। তাহলে পার্থেনোজেনেসিস কি? পার্থেনোজেনেসিস হচ্ছে তোমার ডিম্বাণু থেকে উৎপন্ন করা, আর শুক্রাণু থেকে উৎপন্ন করলে ওটাকে কি বলতেছি আমরা? ওটাকে বলতেছি আমরা অ্যান্ড্রোজেনেসিস। আচ্ছা এরপরের কোশ্চেনটা দেখো, নিম্নের কোনটির মাধ্যমে উন্নত জাত সৃষ্টি করা যায়? উন্নত জাত সৃষ্টি করা যায় কিসের মাধ্যমে? যে কৃত্রিম প্রজননের মাধ্যমে। ওই যে তোমার হাইব্রিডাইজেশন, সংকরায়ন যেটা বলে। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার কৃত্রিম মাধ্যম যেগুলো আছে, মানে তোমার যে পার্থেনোজেনেসিস যদি করি, ওই ডিম থেকেই তোমার উদ্ভিদটা উৎপন্ন হবে, ডিম্বাণু থেকে উদ্ভিদটা উৎপন্ন হবে। তার মানে কি তোমার উদ্ভিদের বৈশিষ্ট্য ওই ডিম্বাণুর মতোই হবে। তার মানে কি এক প্রকার শুধুমাত্র বৈশিষ্ট্য থাকতেছে, পার্থেনোজেনেসিস না। অঙ্গজ প্রজনন, কোনো একটা অঙ্গ ব্যবহার করে, তার মানে কি ওই উদ্ভিদের বৈশিষ্ট্যই আছে। ঠিক আছে, উন্নত জাত তো আর তৈরি করতেছে না, ওই যে অঙ্গটা আমরা নিছি ওর মতো বৈশিষ্ট্য তৈরি হবে। তার মানে কি ওই বৈশিষ্ট্যটাই আছে, উন্নত বৈশিষ্ট্য দিতেছি না। যৌন প্রজনন মানে কি স্বাভাবিক যে প্রক্রিয়া যেটা ঘটে এটার মাধ্যমে তার উন্নত তৈরি করে না। উন্নত তৈরি করতে কৃত্রিমভাবে আমাদের কাজ করতে হয়। আচ্ছা কোনটির মাধ্যমে মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্য পরিবর্তিত হয়? এই যে দেখো সংকরায়ন, যেটা একটু আগে বললাম। সংকরায়ন একটা হচ্ছে কৃত্রিম প্রজননের একটা প্রসেস, যেটার ফলে কি হয়? তোমার যে মাতৃ উদ্ভিদের যে বৈশিষ্ট্যটা, এটি বৈশিষ্ট্যটা পরিবর্তন করে উন্নত উদ্ভিদ তৈরি করা হয়। আচ্ছা কোনটির মাধ্যমে বৈশিষ্ট্যে ভিন্নতা সৃষ্টি হয়? এটা কি? এই যে দেখো সংকরায়ন, একটু আগে আমরা দেখলাম। এরপরে নিচের কোনটির মাধ্যমে মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্য পরিবর্তন হয়? সংকরায়ন। তারপর পরাগরেণুর আগে ফুলের পুংকেশর অপসারণকে কি বলা হয়? আচ্ছা দেখো এই প্রসেসটা আমি একটু বলি। তো অনেক উদ্ভিদ থাকে, ওই উদ্ভিদগুলার হচ্ছে উভলিঙ্গ, তাই না? উভলিঙ্গ উদ্ভিদ। মজার বিষয় হচ্ছে যেগুলো উভলিঙ্গ এগুলোই কিন্তু কমপ্লিট ফ্লাওয়ার বা সম্পূর্ণ ফুল, তাই না? তার মানে কি কোনো একটা যদি তার হচ্ছে পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ কোনো একটা যদি মিসিং থাকে, সে তো কমপ্লিট বা সম্পূর্ণ ফুল হইতে পারে না। তার মানে কি উভলিঙ্গ যেটা, উভলিঙ্গগুলা সম্পূর্ণ হওয়ার একটা চান্স রাখে বা সম্পূর্ণ হওয়ার একটা ক্যারেক্টারিস্টিক্স বিয়ার করতে পারে। আচ্ছা দেখো তো উভলিঙ্গ যেটা, উভলিঙ্গতে কি থাকে? পুং এবং স্ত্রী দুইটাই থাকে, পুং আর হচ্ছে স্ত্রী দুইটাই থাকে। এখন এই দুইটাই যদি থাকে তখন কি হতে পারে? একটা ফুলেরই পুংকেশর এবং স্ত্রীকেশর এই দুইটা জনন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, দিয়ে কি তৈরি করতে পারে?
ঠিক আছে, স্বপরাগায়ন হইতে পারে। স্বপরাগায়ন মানে কি, ওই যে একই ফুলে ঘটতেছে পুং এবং স্ত্রী পার্টটা, ঠিক আছে, এই জন্য এটাকে বলে স্বপরাগায়ন। এবং স্বপরাগায়ন হলে কি হবে, স্বপরাগায়ন হলে দেখো তোমার যদি অন্য একটা উদ্ভিদ থেকে তোমার পুরুষ বা স্ত্রী মানে অন্য একটা উদ্ভিদের সাথে মিলিত হইতেছে, দুইটা ডিফারেন্ট উদ্ভিদ, তাহলে দেখো ক্যারেক্টারিস্টিক্সের একটু পার্থক্য ঘটে বা ক্যারেক্টারিস্টিক্স একটু চেঞ্জ হয়। কিন্তু যখন স্বপরাগায়ন হবে তখন ক্যারেক্টারিস্টিক্সের কি কোনো চেঞ্জ আসবে? হ্যাঁ, এই উদ্ভিদটা যদি একটু তোমার দুর্বল হয়, এই উদ্ভিদটা যদি একটু তোমার হচ্ছে অত বেশি উন্নত না হয়, ঠিক আছে, তার মানে তার বৈশিষ্ট্যগুলো ওই রকমই থেকে যাবে, নতুন কোনো বৈশিষ্ট্য আসবে না। কিন্তু আরেকটা উদ্ভিদ হলে তার মধ্যে একটু বৈশিষ্ট্যের চেঞ্জ আসবে, বা অন্য একটা উদ্ভিদ যেটা আমরা হেলদি, এটাও আমরা সিলেক্ট করতে পারি, দিয়ে আমরা নতুন যে উদ্ভিদ তৈরি করবো সেটাও হেলদি হবে তাহলে, তাই না? তো এই জন্য তোমার এই পুং গ্যামেটটাকে কী করা হয়, মানে পুংকেশরটাকে কী করা হয়, পুংকেশরটাকে তোমার এই যে পুংকেশর এটাকে রিমুভ করে দেওয়া হয়, চিমটার মাধ্যমে ওটা তুলে রিমুভ করে দেওয়া হয়, ঠিক আছে, এই পুংকেশর রিমুভ করে দেওয়া হয়, এটাকে প্রক্রিয়াকে বলে ইমাস্কুলেশন। তাহলে ইমাস্কুলেশন কেন হইতেছে? ইমাস্কুলেশন হয় হচ্ছে যে স্বপরাগায়ন এটা রোধ করার জন্য, ঠিক আছে, স্বপরাগায়ন রোধ করার জন্য পুংকেশরটাকে তোমার রিমুভ করার যে প্রক্রিয়া এটাকে বলা হয় ইমাস্কুলেশন। আচ্ছা, এটা কোন উদ্ভিদে ঘটে? উভলিঙ্গ উদ্ভিদে ঘটে। দেখছো, অন্য অনেকগুলো আমরা এমসিকিউ শিখে গেছি। ইমাস্কুলেশনে ব্যবহৃত হয় কোনটা? এই যে দেখো, একটু আগে আমি বললাম যে চিমটার মাধ্যমে তোমার যে পুংকেশরটা সেটা আলাদা করা হয়। এরপরে ইমাস্কুলেশনের কারণ কি? ইমাস্কুলেশনের কারণ আমরা বললাম যে স্বপরাগায়ন যাতে না হয়, তাই না? কই এটা স্বপরাগায়ন রোধ করা, স্বপরাগায়ন যাতে না হয়। তাহলে আমি আসলে 56টা এমসিকিউ দেখছিলাম, এই জন্য আমি 56টা এমসিকিউ বলছিলাম, বাট অনেকগুলো এমসিকিউ রিপিট থাকে, ওই রিপিটগুলো এমসিকিউ আসলে তোলা হয় নাই বা নেওয়া হয় না এখানে, ঠিক আছে। তো আমরা উদ্ভিদ প্রজনন যেটা, এই চ্যাপ্টারটা আমরা শেষ করছি। এখন তোমাদের যাদের এইচএসসি আছে সামনে, তারাও এই চ্যাপ্টারটা এখনই দেখতে পারো, কারণ এটা তো অ্যাডমিশনের কাজে লাগবেই। আর শর্ট সিলেবাস আর কতদিন পড়বা, তাই না? আমাদের অ্যাডমিশনে ভালো করতে অবশ্যই ফুল সিলেবাসটা পড়তে হবে, এবং ফুল সিলেবাসের যে এই চ্যাপ্টারগুলো যেহেতু আমরা এইচএসসির জন্য এত ভালোভাবে পড়ি না, তো এই চ্যাপ্টারের এমসিকিউগুলো সম্বন্ধে আমাদের কম ধারণা থাকে, ঠিক আছে। এই জন্য এগুলো যদি আমরা এইচএসসির এমসিকিউ যেগুলো অনেক গুরুত্বপূর্ণ এগুলো সলভ করি, তাহলে দেখা যাবে ওভারঅল আমরা একটা চ্যাপ্টারের ধারণা পেয়ে গেছি। তো আজকে এই পর্যন্তই থাকুক। তোমাদের এই যে ক্লাসগুলো দেখতেছো, এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। তো আজকে সবাইকে আল্লাহ হাফেজ।